চিলির উপকূল থেকে অনেক দূর গভীর প্রশান্ত মহাসাগরের ঠিক এই স্থানটিতে, যেখানে চারপাশে শুধু পানি আর পানি। সমুদ্রের এই বিশালতার মাঝে একটি ছোট আইল্যান্ড রয়েছে, যা ইস্টার আইল্যান্ড নামে জনপ্রিয়। তবে এর জনপ্রিয়তার মূল কারণ এটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে একা থাকা নয়, বরং এটি জনপ্রিয় হচ্ছে এখানে পাওয়া টিউকামাত স্ট্যাচুর কারণে। প্রশান্ত মহাসাগরের এই রিমোট আইল্যান্ডে হাজারটির মতো স্ট্যাচু আসলে কারা তৈরি করেছে? তারা কি অন্য কোনো জগৎ থেকে আসা কোনো এলিয়েন ছিল, না আমাদের মতো কোনো মানুষ? মিস্ট্রি টিভির আরেকটি ভিডিওতে আবারও স্বাগতম। বন্ধুরা, এটি হচ্ছে 1722 সালের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় 300 বছর আগে, যখন একজন ইউরোপিয়ান এক্সপ্লোরার জ্যাকব রোগেবেন নিজের জাহাজে ভাসতে ভাসতে ভুলে এই আইল্যান্ডে এসে পৌঁছায়। তিনি দেখেন এই আইল্যান্ডে কিছু মূর্তি সমুদ্রের দিকে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিগুলোকে দেখতে অনেকটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, যা পাথরকে খুব যত্নের সাথে খোদাই করে বানানো হয়েছিল। জ্যাকবের কাছে এই বিষয়টি খুব অদ্ভুত মনে হয়, যার দরুন তিনি এই আইল্যান্ডটিকে সাথে সাথে ঘুরে ঘুরে দেখতে লাগে। পুরো আইল্যান্ড তন্ন তন্ন করে খোঁজার পর জ্যাকব দেখে শুধু অল্প কিছু মূর্তিই নয়, বরং পুরো আইল্যান্ডে কয়েকশো মূর্তি রয়েছে, যেগুলোর মধ্যে কিছু দাঁড়িয়ে আছে, কিছু মাটিতে পড়ে আছে। যেদিন এক্সপ্লোরার এই আইল্যান্ডে এসেছিল সেদিন ইস্টার সানডে ছিল, যার কারণে এই আইল্যান্ডের নাম ইস্টার আইল্যান্ড রাখা হয়। সে সময়ে এই আইল্যান্ডে শুধু কিছু সংখ্যক বাসিন্দা বসবাস করত, আর এই লোকেরা এই আইল্যান্ডটিকে রাফানুই নামে ডাকত। তবে এই মূর্তিগুলোকে কারা, কেন আর কখন বানিয়েছিল তা সেই লোকেরাও জানত না। সেদিন থেকে আর্কিওলজিস্ট আর গবেষকদের আসা শুরু হয় এই দ্বীপটিতে। কিছু মানুষ এই রহস্যজনক আইল্যান্ডে ঘুরতে আসলেও কিছু মানুষ এর পেছনে লুকানো রহস্য উন্মোচন করতে যেত। অতীতে 300 বছরের চেষ্টার পর শেষ পর্যন্ত আর্কিওলজিস্টরা এখানে কিছু এমন প্রমাণের খোঁজ পায়, যেগুলোকে দেখে এটি বলা ভুল হবে না যে আমরা এর রহস্য উন্মোচনের বেশি দূরে নেই। ইস্টার আইল্যান্ড সমুদ্রের ভেতর এত একা যে যার প্রতিবেশী পিকরেন আইল্যান্ড 2075 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানে কোনো মানুষ বসবাস করে না। 500 জন মানুষের আবাসস্থল এর প্রতিবেশী আইল্যান্ড এখান থেকে 2600 কিলোমিটার দূরে অবস্থিত, যা মাঙ্গেরেবা আইল্যান্ড নামে পরিচিত, যেখানে ইস্টার আইল্যান্ড নিজে চিলির টেরিটরিতে পড়ে, আর এখান থেকে চিলির উপকূল 3512 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমান সময়ে এখানে পৌঁছানো শুধু প্লেন দ্বারাই সম্ভব। চিলি থেকে ইস্টার আইল্যান্ড পৌঁছাতে পুরো 5 ঘন্টা সময় লেগে যায়। একটি সাধারণ আকারের শহরের সমান বড় এই আইল্যান্ডটিতে আনুমানিক 1000 বড় বড় মূর্তি রয়েছে, আর এই মূর্তিগুলোকে মাউরি নামে ডাকা হয়। এই মূর্তিগুলোর মধ্যে কিছু মূর্তির চোখ আছে, তো কিছু মূর্তির চোখ ছাড়া বানানো হয়েছে, যেখানে এর লম্বা নাক, শার্প চিন, চিকন লম্বা চেহারা একে আলাদা পরিচয় দেয়। একটি তালিকা অনুযায়ী এসব মূর্তি 1300 শতকের দিকে বানানো হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 700 বছর পূর্বে। অনেক মূর্তি নিজের শরীর সহ আইল্যান্ডে সগৌরবে দাঁড়িয়ে আছে, তো অনেক মূর্তির চেহারা মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখা যায়। তবে 2012তে খনন কাজের মাধ্যমে একটি অবাক করার সত্য সবার সামনে আসে। জানা যায় যে এগুলো চেহারায় নয়, এগুলো শরীরও রয়েছে, যা মাটির নিচে দাপন করা হয়েছিল। এগুলোর মধ্যে সব থেকে লম্বা মূর্তির উচ্চতা 33 ফুট, অর্থাৎ এটির উচ্চতা একটি প্যাসেঞ্জার বাসের সমান, যেখানে এর ওজন 90,000 কেজি। যেটিকে উঠানো তো দূরের কথা, এটিকে নাড়ানোর জন্য 500 জন মানুষের প্রয়োজন পড়বে। আশ্চর্যের বিষয় তো তখন জানা যায় যখন এখানে একটি গবেষণার মাধ্যমে গবেষকদের এমন একটি মূর্তির খোঁজ মিলে, যা ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দেওয়া হয়। গবেষকদের ক্যালকুলেশনের হিসেবে জানা যায় যে এর উচ্চতা 70 ফুট, যা কমপ্লিট হওয়ার পর 300 টনের আশেপাশে হবে। পাথরকে ঠুকে ঠুকে মূর্তি বানানো আর এত বেশি ওজনকে আইল্যান্ডের শেষ স্থানটিতে দাঁড় করানো এমন একটি টাস্ক ছিল যা মানুষের দ্বারা সম্ভব ছিল না। যদি অনেক বছর এটি মনে করা হতো যে এই কাজটি স্পেস থেকে আসা এলিয়েনরা করেছিল। তবে মডার্ন রিসার্চে এই থিওরি পুরোপুরি ভুল প্রমাণিত হয়, কেননা সায়েন্টিস্ট আর আর্কিওলজিস্টদের অনেক প্রমাণ মিলেছে, যা থেকে এই কথাটি প্রমাণ হয় যে এই মূর্তিগুলো এই আইল্যান্ডে মজুদ এই আগ্নেয়গিরি থেকে বের হওয়া ভলক্যানিক স্টোন দ্বারা বানানো হয়েছিল। আর এই কাজ এখানে এই আইল্যান্ডে থেকে করা হয়েছে। গবেষণার দরুন যখন শুধু চোখে পাথর দিয়ে ঠুকে ঠুকে তৈরি করা হয়, তখন শুধু এই চোখ তৈরি করতেই 3 দিন সময় লেগে যায়। এই কাজ একটি বিশেষ যন্ত্র দ্বারা করা হয়, যা পুরনো জামানার পাথরকে ঠুকার জন্য ব্যবহার করা হতো। গবেষকদের মতে পুরো একটি মূর্তি বানাতে 12 জন শ্রমিকের একটি দলকে কমপক্ষে 1 বছর সময় লেগে যেত।
এখানে মজুদ ইনকমপ্লিট মূর্তিগুলোকে দেখে এটি ধারণা করা হয় যে বড় পাথরে সে সকল বড় বড় কাজ করে সেগুলোকে মূর্তির আকৃতিতে রূপান্তর করা হতো। উপরের অংশ কমপ্লিট হওয়ার পর এটিকে পাথর থেকে আলাদা করা হতো। রিচার্ডদের পাথরকে কিভাবে মূর্তিতে রূপান্তর করা হয়েছে এই বিষয়টি তো জানা হয়েছে, তবে এটি জানা অনেক মুশকিল হচ্ছিল যে এত ওজনের মূর্তিগুলোকে আগ্নেয়গিরির স্থান থেকে অনেক কিলোমিটার দূরে আইল্যান্ডের উপকূলে কিভাবে আনা হয়েছিল, কেননা একটি মূর্তির ওজন 14টি হাতির ওজনের সমান ছিল। আজকালকার সময়েও যদি মেশিনের সাহায্য না নেওয়া হয় তাহলে এই কাজটি অসম্ভব মনে হয়। এটি জানার জন্য অনেক মূর্তির ময়না করা হয় যা মাঝপথে পড়েছিল, আর ওই সকল পড়ে থাকা মূর্তিগুলোর মধ্যে একটি বিষয় কমন ছিল। যে মূর্তি কোনো স্লোপে পড়েছিল তা মুখ থুবড়ে পড়েছিল, যেখানে পিঠের অংশ মাটিতে লাগা অবস্থায় যে মূর্তি পড়েছিল তা পাহাড়ের খাড়া অংশে পাওয়া গেছে। এটি দেখে বোঝা যায় যখন ওই সকল মূর্তি ট্রান্সপোর্ট করা হচ্ছিল তখন ওই সকল মূর্তি স্ট্যান্ডিং পজিশনেই ছিল, আর ট্রান্সপোর্টের দ্বারা এগুলো পড়ে গিয়েছে। গবেষকদের মতে মূর্তিগুলোকে রশির সাহায্যে ব্যালেন্স করা হতো, এরপর এগুলোকে আস্তে আস্তে চালানো হতো। জি হ্যাঁ, এসব মূর্তিগুলোকে চালিয়ে চালিয়ে আইল্যান্ডের অপর পাশে লোকেশন অনুযায়ী স্থানান্তরিত করা হতো। এই বিষয়টিকে প্রমাণ করার জন্য কংক্রিটের সাহায্যে একটি মূর্তি বানানো হয়, আর এর 3 পাশে রশি বেঁধে ব্যালেন্স করা হয়। একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে মূর্তিকে হেলিয়ে রেখে অপর পাশ থেকে যখন রশিটিকে টানা হয় তখন মূর্তিটি আশ্চর্যকরভাবে আগে বাড়তে থাকে। এই পদ্ধতিতে মূর্তিটিকে 50 ফুটের ডিস্টেন্স পর্যন্ত নাড়ানো হতো, যা থেকে এই বিষয়টিতে প্রমাণিত হয় যে ইস্টার আইল্যান্ডে বসবাস করা লোকেরা মূর্তিগুলোকে ঠিক একইভাবে স্থানান্তর করত। তবে একটি শেষ রহস্য উন্মোচন করা এখনও বাকি ছিল। আসলে এরা কারা ছিল যারা 1000 মূর্তি বানিয়েছে, আর এখানে কি হয়েছে যার জন্য এখানে বসবাসরত লোকেরা ইনকমপ্লিট মূর্তিগুলোকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? একটি গবেষণায় জানানো হয় যে রাফানুইয়ে অর্থাৎ ইস্টার আইল্যান্ডে একসময় 17,500 জন মানুষ বসবাস করত। এরা পলিনেশিয়ান ছিল। তারা 300 শতাব্দীতে এখানে এসেছিল, অর্থাৎ 1700 বছর আগে। অবাক করার বিষয় হচ্ছে তখন পুরো আইল্যান্ড এমন ছিল না যেমনটা এখন দেখা যায়। তখন গাছপালায় ভরা ছিল এই আইল্যান্ড, যার প্রমাণও পাওয়া গিয়েছে। ইস্টার আইল্যান্ড থেকে 25টি আলাদা আলাদা ধরনের পলিন এভিডেন্সও পাওয়া গিয়েছে, যেগুলোর মধ্যে সব থেকে বেশি ছিল পালম গাছের। যদি এখানে এত ঘন জঙ্গল থেকে থাকে তাহলে তা এখন কোথায় গেল? গবেষকদের ধারণা এখানে বড় ধরনের ডিফরেস্টেশন করা হয়। তখনকার সময় এমন ধারণা করা হতো পালম গাছের এত ঘন বন জঙ্গল এখানকার পরবর্তী প্রজন্মের জন্য কোনো কাজেরই ছিল না, কেননা এসব লোকেরা কৃষক ছিল। তাদের এমন একটি ভূমির প্রয়োজন ছিল যেখানে তারা চাষাবাদ করতে পারবে, আর যেখানে তারা খুব সহজেই মূর্তিগুলোকে মুভ করাতে পারবে। এই কারণে হয়তো তারা নিজের হাতেই এ জঙ্গলকে ধ্বংস করে দেয়। বড় আকারের ডিফরেস্টেশনের কারণে এখানকার পুরো ইকোসিস্টেম খারাপ হয়ে যায়। তবে এর এফেক্ট ধীরে ধীরে কোনো স্লো পয়জনের মতো প্রকাশ পেতে থাকে, আর এখানেও কিছু এমনটা হয়। প্রথমে তো তারা কিছুই বুঝতে পারেনি, তবে সময়ের সাথে সাথে এখানকার জমি চাষ অনুপযোগী হয়ে পড়ে, যার কারণে আইল্যান্ডটিতে বসবাসরত লোকেদের জন্য খাবার কম হতে থাকে। আর শেষ পর্যন্ত এখানে এই লোকেরা নিজেদের ভেতরে লড়াই করতে থাকে। মানুষের অনেক হাড় এবং স্কেলেটন পাওয়া গেছে এখান থেকে, যেগুলোর মধ্যে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। এটি একথার প্রমাণ দেয় যে এখানে সিভিল ওয়ার হওয়ার, যেখানে বেশিরভাগ মহিলাদের টার্গেট করা হয়েছিল। ইস্টার আইল্যান্ডে মহিলাদের পরিমাণ কম হওয়ার জন্য এখানকার জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, আর শেষ পর্যন্ত একটি এমন সময় আসে যখন বেঁচে যাওয়া লোকেরা মাইগ্রেট হয়ে অন্য কোথাও চলে যায়। আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ, যেখানে এসব স্টোন স্ট্যাচুগুলোকে দেখে মনে হয় না যে এগুলোকে কোনো মানুষ বানিয়েছিল। এসব মূর্তিগুলোকে ধর্মীয় কোনো কাজে বানিয়েছে বা এগুলোকে বানানোর অন্য কোনো উদ্দেশ্য ছিল, এ বিষয়ে অনেক গবেষকদের ভিন্ন ভিন্ন থিওরি রয়েছে। কিন্তু আপনাদের কি মনে হয় এই বিষয়ে? আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।